1916 সালের প্রেসিডেন্সি কলেজের সেই কুখ্যাত ওটেন কাণ্ডের পরের কোনো একদিন রাত্রিবেলা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি তখন একজন বিখ্যাত আইনজীবী ছিলেন, এবং তার স্ত্রী বাসন্তী দেবী, তিনিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দুজনে তাদের কলকাতার বাড়িতে নৈশাহারে বসেছেন। ঠিক সেই সময় প্রেসিডেন্সি কলেজের একদল ছাত্র দেশবন্ধুর সঙ্গে দেখা করতে এলো। ভৃত্য ভিজিটর স্লিপ এনে দিলে দেশবন্ধু তাকে বলেন, ওই ছাত্রদলকে ভেতরে নিয়ে এসো। অবাক বাসন্তী দেবী স্বামীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওদের এখানেই আসতে বলবে নাকি? উত্তরে দেশবন্ধু বলেন, কেন নয়। এরপর হুড়মুড় করে ওই ছাত্রদল ভেতরে ঢুকে পড়ল। ওই ছাত্রদলের মধ্যে সেই ছাত্রটিও ছিলেন যাকে তখন প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়েও তিনি নিষিদ্ধ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ব্রিটিশ অধ্যাপক ওডেন সাহেব, যার উদ্ধত আচরণ ছাত্রদের আহত করেছিল, তার উপর সংগঠিত হামলার নেতৃত্ব দিয়েছিলেন ওই ছাত্রটি। এখন অবশ্য বলে দিতে হবে না যে ওই ছাত্রটি কে। সবাই জানে তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অবশ্য তখনও তিনি নেতাজি হয়ে ওঠেননি, শুধুই সুভাষচন্দ্র বসু। আর বাসন্তী দেবী সেই প্রথম সুভাষচন্দ্রকে দেখলেন, 19 বছরের একজন তেজোদীপ্ত তরুণ। প্রথম দেখাতেই বাসন্তী দেবীর মনে এক গভীর ছাপ ফেলে দিয়েছিলেন সুভাষচন্দ্র। 1916 সালের পর দীর্ঘ 5 বছর কেটে যায়। 1921 সালে দ্বিতীয়বার সুভাষচন্দ্রকে দেখলেন বাসন্তী দেবী। তখন অবশ্য সুভাষচন্দ্র ইন্ডিয়ান সিভিল সার্ভিস নিয়োগ থেকে পদত্যাগ করে সারা ভারতবর্ষে আলোড়ন ফেলে দিয়েছিলেন এবং দেশবন্ধুকে ইংল্যান্ড থেকে এক চিঠি লিখে জানিয়েছেন যে তিনি ভারতবর্ষে ফিরে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করতে চান। কলকাতায় ফিরেই সুভাষচন্দ্র ছুটলেন দেশবন্ধুর সঙ্গে দেখা করতে। দেশবন্ধু তখন অবশ্য কলকাতার বাড়িতে ছিলেন না, ছিলেন বাসন্তী দেবী। অতিথি সম্পর্কে তাকে জানানো হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, সুভাষ এসেছে? সুভাষ? সেই সুভাষ যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেছেন? এরপর সুভাষচন্দ্র এবং বাসন্তী দেবীর মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। দুজনের মধ্যে গড়ে ওঠে একটি গভীর সম্পর্ক, পারস্পরিক স্নেহ, শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক। বাকি জীবন সুভাষচন্দ্র বাসন্তী দেবীকে মা বলে ডাকতেন এবং সর্বত্র সেই নামেই উল্লেখ করতেন। সুভাষচন্দ্রের মা প্রভাবতী দেবী বাসন্তী দেবীকে বলেছিলেন, তুমি হচ্ছে ওর আসল মা, আমি তো কেবল ধাত্রী। কেমন ছিল সুভাষচন্দ্র এবং বাসন্তী দেবীর মধ্যে মাতা পুত্রের এই যে সম্পর্ক, তার রসায়ন? যখনই কোনো বিষয় নিয়ে সুভাষচন্দ্র এবং দেশবন্ধুর মধ্যে মতভেদ হতো, তার মধ্যস্থতা করতেন কিন্তু এই বাসন্তী দেবী। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একটি চিঠিতে সুভাষচন্দ্র জানাচ্ছেন, সবাই ভাবে আমরা তাকে মানে দেশবন্ধুকে অন্ধভাবে। 1924 সাল কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন এবং মেয়র নির্বাচিত হয়েই তিনি ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সুভাষচন্দ্রকে চাইলেন। কিন্তু সুভাষচন্দ্র তৎক্ষণাৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। জবাবে জানালেন যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হওয়ার জন্য কিন্তু তিনি আইসিএস থেকে পদত্যাগ করে ভারতবর্ষে ফিরে আসেননি। হতাশ দেশবন্ধু শরণাপন্ন হলেন বাসন্তী দেবী। সেদিন অনেক উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বাসন্তী দেবী শেষমেশ কিন্তু সুভাষচন্দ্রকে ওই পদ গ্রহণের ব্যাপারে রাজি করাতে পেরেছিলেন। এমনই ছিল বাসন্তী দেবীর সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্ক। আবার অনেক ব্যক্তিগত বিষয়ে খোলামেলা আলোচনা করতেন সুভাষচন্দ্র বাসন্তী দেবীর সঙ্গে। একবার বাসন্তী দেবী সুভাষচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন, বিয়ের ব্যাপারে তুমি কি ভাবছ? জবাবে সুভাষচন্দ্র বলেছিলেন, আমি নিশ্চয়ই বিয়ে করব, আমি কখনোই বলিনি যে আমি বিয়ে করব না। আবার অসহযোগ আন্দোলনে বাসন্তী দেবী গ্রেপ্তার হওয়ার পর
যখন বাড়ি ফিরে এসেছিলেন, তাকে বাড়ি ফিরে আসতে দেখে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন সুভাষচন্দ্র। এমনই আবেগপ্রবণ ছিলেন সুভাষচন্দ্র। আর এই আবেগ প্রবণতার জন্য দেশবন্ধু সুভাষচন্দ্রকে নাম দিয়েছিলেন ক্রাইম ক্যাপ্টেন বা ক্রন্দিত অধিনায়ক। নিজের মায়ের চেয়েও বাসন্তী দেবীর সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিলেন সুভাষচন্দ্র। দাস দম্পতি ছিলেন সুভাষের দ্বিতীয় অভিভাবকের মতো, যাদের সঙ্গে এক প্রগাঢ় ঘনিষ্ঠ এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল সুভাষচন্দ্রের। নিজের বাবা মায়ের ক্ষেত্রেও যা গড়ে উঠতে পারেনি। দেশবন্ধু চিত্তরঞ্জনের অকাল প্রয়াণে বাংলার রাজনীতির ক্ষেত্রে এক গভীর শূন্যস্থান তৈরি হয়। এরপরই বাসন্তী দেবীকে সুভাষচন্দ্র যে রাজনৈতিক ভূমিকায় দেখতে শুরু করেন, বাসন্তী দেবী তাতে রাজি ছিলেন না। কিন্তু পর্দার আড়ালে সুভাষচন্দ্রের সংগ্রামী জীবনের মূল চালিকা শক্তি কিন্তু ছিলেন এই বাসন্তী দেবী। সুভাষচন্দ্রের রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনে যে কয়েকজন নারী প্রভাব বিস্তার করেছিলেন, তাদের মধ্যে বাসন্তী দেবী ছিলেন প্রথমে। আবার বাসন্তী দেবী তার একমাত্র পুত্র চিররঞ্জনকে হারিয়ে সুভাষচন্দ্রকে আরো বেশি করে আঁকড়ে ধরেছিলেন, আরো বেশি করে স্নেহ ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। সুভাষের জন্য রান্না করা বাসন্তী দেবীর কাছে নতুন নয়। দেশবন্ধুর মৃত্যুর পরেও সুভাষচন্দ্র দেশবন্ধুর বাড়িতে প্রায়শই যেতেন। বেশিরভাগ ক্ষেত্রে রাত করেই যেতেন। দীর্ঘক্ষণ বারান্দায় বসে মাতা পুত্রের কথাবার্তা চলত। ওদিকে রাত গভীর হতে থাকত এবং সুভাষের পিছনে আসা পুলিশ সিআইডিরা ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ত। কখনো বা বৃষ্টির দাপট সহ্য করতে হতো। চলে যাওয়ার আগে বাসন্তী দেবী সুভাষচন্দ্রকে সামান্য রাতের খাবার পরিবেশন করতেন। সেদ্ধ ভাত এবং তরকারি, বাঙালির ভাতে ভাত, যা ছিল সুভাষচন্দ্রের অত্যন্ত প্রিয়। 1941 সালে জানুয়ারি মাস, সুভাষচন্দ্রের এলগিন রোডের বাড়ি থেকে সেই মহানিষ্ক্রমণের কয়েকদিন আগে বাসন্তী দেবীর সঙ্গে সুভাষচন্দ্রের শেষ দেখা হয়। সেদিন সুভাষচন্দ্র বাসন্তী দেবীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলেছিলেন, মনে রেখো, খুব শিগগির কিন্তু আমাকে ভাতে ভাত খাওয়াতে হবে। আজ বাসন্তী দেবী আমাদের মধ্যে নেই, সুভাষচন্দ্রও নিরুদ্দেশ, কিন্তু সেই ভাতে ভাত খাওয়া এখনো কিন্তু বাকি রয়েছে।